আমরা গত পর্বে উইন্ডোজ বাটন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর ভিতরে নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব হোম বাটন যে আছে, আমাদের হোম মেনু আছে, হোম মেনুর আন্ডারে যে টুলসগুলো আছে এই টুলস নিয়ে আমরা আলোচনা করব। চলুন দেখা যাক। আমাদের প্রথমেই যদি আমরা একটু দেখি যে আমরা এই একটা লাইন আছে, এই লাইনটাকে আমরা যদি অথবা এই যে পুরো লাইনটা আছে এই লাইনটাকে আমরা যদি কপি করতে মানে এখানে রাখবো না, আমি এখান থেকে মুছে অন্য একটা জায়গায় নিয়ে যাবো। এটা যদি দরকার হয় তো আমরা এখানে আছে কাট, যদি আমরা এখানে সিলেক্ট করব প্রথমে সবটুকু যতটুকু মাউস বাটন চেপে ধরে কাটচার যেখানে রাখবো তারপর উপর দিকে ডাক করলে সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনার একটা প্যারাগ্রাফস একটা সিলেক্ট করতে পারেন, যদি আপনি এই প্যারাগ্রাফটার 3টা ক্লিক করেন তাহলে সিলেক্ট হবে। এই লাইনের উপরে 3টা ক্লিক করেন এই লাইনটা সিলেক্ট হবে। এই লাইনের উপর 3টা ক্লিক করেন লাইনটা সিলেক্ট হবে। অথবা আপনি লাইনটা সিলেক্ট করতে চাচ্ছেন, এই বাম পাশে তীর বাটন আসা অবস্থায় একবার ক্লিক করেন সিলেক্ট হয়ে যাবে। আবার এইবার এটার উপরে একবার ক্লিক করেন অথবা এই লাইনের উপর একবার ক্লিক করেন, এরকম সিলেক্ট করতে পারবেন। সো আমি এখান থেকে চাচ্ছি এই প্যারাগ্রাফ যেটা আছে এই প্যারাগ্রাফসটা আমি এখানে রাখবো না, অন্য একটা জায়গায় নিয়ে যাব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আছে কাট আছে, কাট ক্লিক করলে ওই লেখাটা এখান থেকে মুছে যাবে। মুছে যাওয়ার পরে আমি কোথায় নিয়ে যাব সেখানে আমি প্রথমে আমি ক্লিক করব। যেমন আমি এখানে নিয়ে যাচ্ছি এই ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটা আমি রাখবো। তার মানে হচ্ছে আমি এখানে কার্সারটি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে পেস্ট আছে, পেস্টে যদি ক্লিক করি তাহলে লেখাটা এখানে চলে আসবে। তা আমি প্রথম যে লেখাটা ছিল আমাদের প্রথমে ওইটা লেখাটা মুছে আমি এখানে নিয়ে এসেছি। এখন আমি চাচ্ছি লেখাটা, এই যে লেখাটা আমি এখানেও থাকবে, সো আমি অন্য একটা পেজে নিয়ে যাব কপি করার জন্য। তা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমাদের কপি আছে, কপিতে ক্লিক করলে লেখাটা এখানে কপি হয়ে গেল, এখানে আছে। সো আমি প্রথম পেজে আবার নিয়ে যাই, আমি এখানে লেখাটা ওখানেও থাকবে, এখানেও আমি কার্সার এখানে রাখলাম, আবার পেজটি ক্লিক করলাম, দেখেন লেখাটা এখানেও চলে যাচ্ছে। তার মানে হচ্ছে আমি একটু আগে যে লেখাটা দিয়েছি এখানেও লেখাটা কাট করে নিয়ে এসেছিলাম, আবার লেখাটা ওখান থেকে কপি করে এখানে নিয়ে এসেছি। তার মানে এখানে লেখাটা এখানেও আছে, সো এখানেও আছে। এরপরে আমরা দেখব, এখানে আমরা দেখলাম যে কাট কপি পেস্ট, যে আমাদের এখানে কাট কপি পেস্ট এই 3টা দেখলাম। এরপরে বন্ধুরা নিচে আছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার হচ্ছে আমি একটা লাইন, যেমন এই একটা লাইন আমি যদি কোনো ফরম্যাট করি, ফরম্যাট হচ্ছে বিভিন্ন কালার করা, বড় ছোট করা। যদি আমি এখান থেকে বড় করে দিলাম, এখান থেকে এই লাইনটা আমি বড় করে দিলাম, 20 করে দিলাম এবং একটা কালার দিলাম, যেমন আমি এখান থেকে এই কালারটা দিলাম। এখন আমি যে ডিজাইনটা আমি এখানে করেছি এই ডিজাইনটা হুবহু আমি এই যে একটা লাইন আছে আমার এই লাইনটা আমি করতে চাচ্ছি। এরকম যদি হুবহু যত ফন্ট সাইজ যত আছে, যদি আমার সেটা হয় ফন্ট ডিজাইন, যেমন একটা ফন্ট ডিজাইন আমি এখানে রাখি, সিলেক্ট করে এখানে ফন্ট ডিজাইনটা আমি এখানে রাখি একটা, যেমন এই ডিজাইন, এখানে ডিজাইন যেটা করেছি ফন্ট ডিজাইন, ফন্ট সাইজ যতটুকু করেছি, ফন্ট কালার যেটা দিয়েছি হুবহু আমি যদি অতি শর্টকাটে যদি আমি এটাকেও হুবহু করতে চাই তাহলে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করে আমি এখানে ফরম্যাট প্রিন্টারে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে লাইনটা করতে চাচ্ছি বা যে ওয়ার্ডটা করতে চাচ্ছি এরকমভাবে সেটার উপরে আনলেই এখানে ব্রাশ চিহ্ন দেখা যাচ্ছে আমার কার্সারের সাথে। আমি এখানে মাউস বাটন চেপে ধরে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করলে হুবহু আমি এখানে যে ফন্টে করেছি, যে কালার করেছি হুবহু এখানে কপি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট প্রিন্টার। এরপরে আমরা যদি একটু ডান পাশে আসি, এটা হচ্ছে ফন্ট। আমি যদি ফন্টটাকে যখন একটা লাইন, যেমন এই লাইনটাকে যদি আমি বিভিন্ন ফন্টটাকে যদি পরিবর্তন করতে চাই, যে ফন্ট আছে আমি যদি চাই যে না আমি এটা রাখবো না, আমি অন্য একটা ফন্টে এটা পরিবর্তন করব, তখন আমি এখান থেকে সিলেক্ট করে যে লাইনটা করতে চাচ্ছি বা যে প্যারাগ্রাফটা করতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করে এখান থেকে ফন্টটা পরিবর্তন করব, কোন ফন্টটা আমি দিতে চাচ্ছি সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো। যেমন আমি এখান থেকে নিজে অগণিত ফন্ট আপনার এখানে আছে, আপনি যে ফন্টটা চান, আমি চাচ্ছি এই ফন্টটা করতে, আমি এটা ক্লিক করে দিলাম, ওই ফন্টটা আমার পরিবর্তন হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ডান পাশে যদি চাই ফন্ট সাইজ, এটা যদি ফন্ট সাইজে ক্লিক করলে অগণিত এখানে বিভিন্ন ধরনের ফন্টস আছে, ফন্ট সাইজ আছে, আপনি কত যে ফন্টের উপর রাখবেন ফন্টের সাইজের উপর রাখবেন, ওই সাইজ অনুযায়ী আপনার নিচের ফন্টটা দেখবেন পরিবর্তন হচ্ছে। আমি যে ফন্টের উপর রাখছি সেটা পরিবর্তন হচ্ছে, আমি এরকমভাবে ফন্টটা সাইজটা পরিবর্তন করতে পারবো। দেখেন, তারপর আমি যদি এরকম না করি, আমি যদি চাচ্ছি যে এখানে লিখে দেবো, লিখে দিলাম, যেমন এখানে আমি 16 লিখে দিলাম, 16 ইন্টার চাপিয়ে আমার 16 সাইজ হয়ে গেছে। আমি এখানে লিখে দিলাম 19 লিখে ইন্টার চাপলাম, আমার 19 সাইজের ফন্ট আবার হয়ে গেল। সো আমি এরকমভাবে ফন্ট সাইজটা পরিবর্তন করতে পারবো। এরপর হচ্ছে আমি যদি চাই যে এই লেখাগুলোকে আমি বোল্ড করব, মোটা করে দেবো, তাহলে আমি এখানে বোল্ডে ক্লিক করলে আমার লেখাটা মোটা হয়ে যাবে। আবার যদি উঠাতে চাই বোল্ডটাকে,
তাহলে আমি এখান থেকে আবার বোল্টে ক্লিক করব, তাই বোল্টটা উঠে যাবে, মানে গাঢ়টা উঠে যাবে। আমি যদি চাই এই লেখাটাকে আমি একটু বাঁকা করে দেব, তখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ইটালিকে ক্লিক করব, দেখেন একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি ইটালিক উঠাতে চাই সেম একইভাবে সিলেক্ট করে আমি ইটালিকে ক্লিক করব, এটা আমাকে আবার আগের মতন হয়ে গেছে। আমি চাই এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন দেবো, একটা দাগ দেবো, তখন আমি এখানে আন্ডারলাইন আছে এটা ক্লিক করলে একটা আন্ডারলাইন দাগ পড়ে যাবে। আবার যদি এটাকে আমি উঠাতে চাই একইভাবে এখানে সিলেক্ট করে আমি আন্ডারলাইনের দাগ উঠিয়ে দিলাম, আন্ডারলাইন দাগ উঠে যাবে। আমি যদি চাই এই লেখাটা, অনেক সময় দেখবেন অনেক লেখাটা টাকার চিহ্ন ব্যবহার করা হয়, টাকার চিহ্নের উপরে অনেক সময় ক্রোশ চিহ্নটা ব্যবহার করা হয়। আমরা যদি চাই লেখাটার উপরে একটা ক্রোশ চিহ্ন ব্যবহার করব, এক টানে যে ক্রোশ চিহ্নটা সেটা ব্যবহার করবো, তো আমরা এখান থেকে সিলেক্ট করে তো আমি এখানে ক্লিক করি, তা দেখবেন উপরে একটা ক্রোশ চিহ্নের মতন পড়ে গেছে, যেটা আমরা এক টানে ব্যবহার করি নমিনালি ক্রোশ চিহ্নের মতন, এটা পড়ে গেছে এখানে। এরপর যদি আমরা চাই আমরা এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং এখানে আমাদের আছে এসটিক থ্রোট যেটা আছে এটুকু আমি শিখলাম। এরপর আমরা শিখব এখানে আছে আপনার সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট হচ্ছে আমরা এটা একটু বড় করে নিই ফন্টটা, তাহলে দেখতে একটু সুবিধা হবে বা বুঝতে পারবো আমরা। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে H2, নিচে আছে পাওয়ারটা, ওর 0 ও এর নিচে উপরে আছে পাওয়ার, এ প্লাসের উপরে আছে পাওয়ার, তারপরে 2AB, তারপর হচ্ছে বি স্কয়ারের উপরে পাওয়ারটা আছে। এটা কিভাবে লেখা সম্ভব দেখেন, আমরা এখানে H2, তারপরে O2, তারপরে A2 প্লাস AB2 প্লাস B2। এখন আমি চাচ্ছি এখানে বি এর যে পাওয়ারটা আছে, এই যে এইচ এর পাওয়ারটা আছে, এটা আমরা একটু উপরে দেখব, পাওয়ারটা নিচে দেখব, যেখানে যেরকম আছে আমি পাওয়ারটা নিচে দেখব। তো আমি এখানে সাবস্ক্রিপ্ট পাওয়ার যেটা আছে এটা ক্লিক করে পাওয়ারটা নিচে চলে যাবে। একইভাবে জিরোর যে পাওয়ারটা 2 আছে এটা উপরে দেখব, তারপরে এখানে 2তে ক্লিক করি, যদিও আমাদের এখানে পাওয়ারটা আগেই করা আছে। আমি এখানে যদি এটা ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখানে সাবস্ক্রিপ্ট পাওয়ারটা দিই উপরে চলে যাবে। একইভাবে আমাদের এখানে পাওয়ারটা যদি এরকম হয় যে এই 2 পাওয়ারটা আমরা উপরে করে দেবো, তো আমরা এখান থেকে সিলেক্ট করে 2টা সিলেক্ট করে আমরা উপরে করে দিলাম, তারপরে এই বি এর পাওয়ার যেটা আছে এটা সিলেক্ট করে আমরা উপরে করে দিলাম, তো আমরা পি এর পাওয়ারটা উপরে চলে যাবে। এরকম পাওয়ারগুলো আমি সেট করতে পারবো। এরপর আমাদের আছে ডান পাশে চেঞ্জ কেস। চেঞ্জ কেসটা হচ্ছে আমাদের যদি এরকম হয় যে আমাদের এই যে লাইনটা আছে বা আমাদের এই শুরুর যে লাইনটা আছে, এই শুরুর লাইনটার যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড আমি প্রত্যেকটা লেটারে বড় রাখতে চাচ্ছি, এরকম যদি হয় একসাথে বড় করবো সবগুলো, তাহলে আমরা এখানে সিলেক্ট করবো, সিলেক্ট এখানে চেঞ্জ কেসে আছে, এখানে ক্লিক করে দেখতে পাবো আমাদের প্রত্যেকটা ডিজাইন এখানে দেওয়া আছে, কোন ডিজাইনটা আমার দরকার। আপার কেস যদি ক্লিক করেন প্রত্যেকটা লেটার বড় হবে, তারপরে লোয়ার কেস যদি দেন প্রত্যেকটা লেটার ছোট হবে, তারপরে যদি আপনি এটা থেকে সেন্টেন্স কেস যদি দেন তাহলে প্রথম অক্ষর বড় হবে, তারপরে যদি আপনার এখানে এখানে প্রত্যেকটা ডিজাইন দেওয়া আছে, আপনি দেখে দেখে দেবেন, ওই ডিজাইনটা আপনি এখানে করতে পারবেন। এরপর যদি আমরা এখানে যাই যে আমরা যদি চাই যে ফন্টটাকে বড় করব, এই ফন্টটাকে আমি এখান থেকে বড় করবো, এখান থেকে বড় করবো, এখানে ক্লিক করলেই এবং অটোমেটিক ফন্টটা বড় হচ্ছে। আবার ডান পাশে ছোট্ট এই লেখা আছে, এটা যদি আমরা ক্লিক করি তো আস্তে আস্তে ফন্টটা ছোট হবে। আমি এখান থেকেও করতে পারবো, ফন্ট বড় ছোট করতে পারবো অটোভাবে, এখানে না লেখেও করতে পারবো, আবার এখান থেকেও অটোভাবে আমি ফন্টটা বড় ছোট করতে পারবো। নিচে যদি যাই, এটা হচ্ছে আমাদের যদি চাই এই লেখাটা যে আছে এই লেখাটার নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি একটু কালার করব, মানে সিলেক্ট করব যদি এই লাইনটা, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি দিব, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, তাহলে এই লেখাটার এই লাইনটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমি যদি চাই এই লেখাটা যে আছে আমার এই লেখাটা আমি একটা কালার করব, বিভিন্ন কালার করব, অথবা আমি এই লেখাটা একটু এই ফন্ট কালারটা করবো, তাহলে এখানে ফন্ট আছে, এই লেখা আছে, এটা ফন্ট কালার, এখান থেকে আমি যে কোনো একটা কালার নিতে পারবো, যে কোনো আপনি চুজ করবেন যে কালারটা দরকার সেই চুজ করে সেই কালারটা এখানে দিতে পারবেন। যে আমি এই কালারটা দিলাম, এই কালারটা হয়ে যাবে। আবার যদি উঠাতে চান একইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি কালারটা সম্পূর্ণ কালার যে কালার দিয়ে যাচ্ছে সেই কালারটা আপনি চুজ করে দিবেন, অথবা এখান থেকে অটো কালার অটোমেটিক কালার যেটা এটা চুজ করে দিতে পারেন, চুজ করে ওই কালার আগের কালার ফিরে যাবে। এরপরে যদি আমরা দেখি উপরে যেটা আছে আমাদের, আমি আরেক এটা দেখাই যে একবার, তারপরেরটা দেখাচ্ছি। এখানে যেটা আছে আমাদের ক্লিয়ার ফরম্যাট। ক্লিয়ার ফরম্যাট হচ্ছে আমরা এতক্ষণ যে কাজগুলো করেছি, এখানে আমাদের আগে ফন্টটা ছিল এরকম ফন্টটা ছিল, আমি আবার পূর্বের এই ফন্টে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাই
তাহলে আমরা এখান থেকে কী করবো, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমি যে আগের যে ফরম্যাটটা ছিল হুবহু সেই ফরম্যাটে চলে যাচ্ছে, যে ফন্টের ফরম্যাট, যে আপনি এতক্ষণ যে কাজগুলো করেছেন সেই কাজগুলো থেকে যদি আপনি আগের ফরম্যাটে ফিরে নিতে চান, তাহলে সেম আপনি এখানে ক্লিক করলেই আপনি এটা ফরম্যাটটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে শুধু, আর বাকি সবগুলো আমার এখানে আগের দিকে চলে যাচ্ছে। এরপরে বন্ধুরা দেখাবো আমি যে আমাদের ডান পাশে আছে এখানে বোল্ডার। দেখেন বিভিন্ন ধরনের বোল্ডার, আমি যদি চাই যে আমার এই লেখাটার প্রত্যেকটা লাইনের শুরুতে আমার একটা বোল্ডার থাকবে, এরকম ক্লিক করে সিলেক্ট করে আমি বোল্ডারটা দিয়ে দিলাম। দেখেন আমার এই প্যারাগ্রাফস, এটা একটা প্যারাগ্রাফস, যেহেতু এটা একটা প্যারাগ্রাফস, এই দুইটা একটা লাইন একটা লাইন আর এটা একটা প্যারাগ্রাফস, তা তিনটা লাইন আমি সিলেক্ট করে দিয়েছি, তিনটা বোল্ডার চলে যাচ্ছে। আমি চাই বোল্ডার এটা দরকার না, আমি অন্য একটা বোল্ডার ব্যবহার করব। সেম এখান থেকে আপনি এইটা বোল্ডার ব্যবহার করতে পারবেন, আপনার এখান থেকে এই বোল্ডার ব্যবহার করতে পারবেন। আপনি চাচ্ছেন এখানে এই প্রত্যেকটা লাইনের শুরুতে একটা বোল্ডার থাকবে, সিলেক্ট করে আপনি বোল্ডারটা সিলেক্ট করে দেন, কোন বোল্ডারটা আপনি নেবেন সেই বোল্ডার সিলেক্ট করে দেন, ওই বোল্ডারটা এখানে চলে আসবে। ওকে, এখন আমি চাচ্ছি যেখানে নাম্বার ব্যবহার করবো, তো এখানে নাম্বার আছে বিভিন্ন ধরনের 1 2 3 নাম্বার আছে, এবিসি আছে, রোমান সংখ্যা আছে, যেটা করতে চান এখান থেকে সেই নাম্বারটাও আপনি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে আমাদের কাস্টম লিস্ট। কাস্টম লিস্ট যেমন আমি এখানে কিছু লিখলাম, এটা লেখা লিখছি, লেখার শুরুতে আমি একটা বোল্ডার ব্যবহার করব। যেমন আমি একটা এখানে বোল্ডার ব্যবহার করেছি, এই বোল্ডার ব্যবহার করেছি। এখন আমি যখন দ্বিতীয় লাইন আবার ইন্টার চেপে লিখতে যাচ্ছি, প্রত্যেকটা লাইনের শুরুতে আবার বোল্ডারটা অটোভাবে চলে আসতেছে। আর আমি চাচ্ছি যে আমার একটা সাব লাইন হবে, এখানে একটা লাইন আছে, এরপর একটা সাব লাইন হবে। তখন আমি ট্যাব বাটন যে আছে আমাদের ক্যাপস লকের উপরে বাম পাশে শিফট ক্যাপস লক, তার উপরে আছে ট্যাব বাটন, ট্যাবটা একবার ক্লিক করলে আমার সাব একটা বোল্ডার তৈরি হয়ে যাচ্ছে, দেখেন অটোভাবে। এখন যদি আমি লিখি আর ইন্টার চাপি, আমার অটোভাবে এখানে বোল্ডারগুলো তৈরি হয়ে যাচ্ছে। আমি বোল্ডারগুলো আমার মতন করে আমি সাজাতে পারবো, যে বোল্ডারটা আমি দিতে চাচ্ছি এখান থেকে সাজাতে পারবো। এরপর হচ্ছে নিচের দিকে যদি তাকাই, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আমি এই লাইন যে আমাদের আছে, লাইনটাকে আমি কীভাবে রাখতে চাচ্ছি, কোন বরাবর রাখতে চাচ্ছি, বাম পাশে না ডান পাশে না মাঝ বরাবর রাখতে চাচ্ছি, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবো। যে আমি পুরোটা সিলেক্ট করে এটা বাম পাশে আছে, যদি এটা ক্লিক করি দেখেন মাঝ বরাবর সবগুলো লাইন মাঝ বরাবর চলে গেছে। এরপর যদি রাইট পাশে ক্লিক করে ডান পাশেরটা সমান হয়েছে, এই পাশেরটা একটু বাঁকা আছে বা এলোমেলো আছে, ডান পাশেরটা আমার সমান হয়ে গেছে। এরপর যদি এটা ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে এই লেখাগুলোর যদি আমরা মাঝ বরাবর এটা ক্লিক করি তাহলে আবার লেখাগুলো সম্পূর্ণ লাইনগুলোকে মডিফাই করে দেয়। আমি যদি চাই প্রথম এই লাইনটা আমি শুধু এটাকে মাঝ বরাবর রাখবো, তাহলে এখানে এই মাঝ বরাবর ক্লিক করে মাঝ বরাবর চলে আসবে। আমি যদি এই লাইনটা মাঝ বরাবর রাখতে চাই, সিলেক্ট করে এখানে মাঝ বরাবর ক্লিক করে মাঝ বরাবর চলে আসবে। এরকমভাবে লেখাগুলোকে আমি অ্যালাইনমেন্ট করতে পারবো। এরপর আছে এটা হচ্ছে আপনার লাইন স্পেসিং। আমি যদি চাই, এখানে তিনটা লাইন আছে, তিনটা লাইনের মাঝে ছোট্ট ছোট ফাঁকা আছে আমার, আমি চাচ্ছি এই লাইনের মাঝে আরও বড় ফাঁকা করতে, তখন আমি এখান থেকে ক্লিক করলে 1.0 1.15 1.5 যদি ক্লিক করি দেখেন একটু বড় হয়ে গেছে। আরও যদি বড় করতে চাই 2.5 আরও বড় হয়ে যাবে, আরও যদি বড় করতে চাই 3 আরও বড় হয়ে যাবে। তারপর আপনি যদি এখান থেকে চান আরও বড় করতে চাই, এখান থেকে আপনি যে লাইন স্পেসিং অপশন যেটা আছে এখানে গিয়ে এখানে লিখে দেন, যেমন 5 লিখে দেন, 5 লেখার পর ওকে দেন, তাহলে লেখাটা আরও বড় হয়ে যাবে। আপনি চান যে ছোটো করতে, তাহলে আপনি এখান থেকে আবার ছোটো করে নিয়ে আসেন, ছোটো করে নিতে পারবেন। এরপর আছে ডান পাশে আছে আমাদের শ্যাডিং। শ্যাডিং হচ্ছে আমি যে চাচ্ছি এই লেখাটার নিচে কোনো কালার দেওয়ার জন্য, পুরা প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটার নিচে একটা কালার দেওয়ার জন্য। দেখেন কোন কালারটা আমার দরকার হয়, এরকম মার্কআপ শেডিং যদি হয়, বা আমি যদি চাই পুরোটা লাইন করতে, অথবা এই যে লাইনটা আছে এই লাইনটার পুরোটা লাইনে আমি একটা শেডিং দেবো বা একটা মার্কআপ করে দেবো পুরোটা লাইন জুড়ে, এরকম যদি করতে চাই তাহলে আমি এরকম থেকে শেডিংটা ব্যবহার করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে এখান থেকে এই লাইনটা আমি মাঝ বরাবর নিব, মাঝ বরাবর নিলাম, তারপর এই লাইনটার শেডিং দেবো, তাহলে আমি এখান থেকে একটা শেডিং দিই, যে কোনো একটা শেডিং ইন্ডিকেট করার জন্য এই লাইনটাকে এরকমভাবে শেডিংটা ব্যবহার করতে পারবো। এরপর আছে এটা হচ্ছে আমাদের বর্ডার। বর্ডারটা হচ্ছে আমি যদি চাই বর্ডার ব্যবহার করতে, যেমন আমি একটু নিচের দিকে আসি, এর বর্ডারটা হচ্ছে আমি যদি এখান থেকে চাই যে এখানে তিনটা আমার প্যারাগ্রাফস আছে, এই তিনটা প্যারাগ্রাফসের চতুর্পাশে আমার বর্ডার থাকবে বা ঘর আকারে করে দেবো, তখন সিলেক্ট করে আমি যদি বর্ডারে ক্লিক করি তখন এই যে অল বর্ডার ক্লিক করলে আমাদের এখানে তিনটা প্যারাগ্রাফস আলাদা আলাদা ঘরে চলে যাচ্ছে। আমি এরকম করতে পারবো। আমি যদি চাই যে প্রত্যেকটা বর্ডার, এখানে যে বর্ডারটা দেওয়া আছে এই বর্ডারটা ডিজাইন করব, সেম আমি এখান থেকে যাওয়ার পরে নিচে আছে আমাদের বর্ডার অ্যান্ড শেডিং, এখানে ক্লিক করলেই আপনি এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে বিভিন্ন ডিজাইন দেখতে পাবেন, যে আপনি কোন ডিজাইনটা রাখতে চাচ্ছেন। নিচের দিকে আসেন, অনেক ধরনের ডিজাইন আছে, যদি এইটা রাখতে চাচ্ছেন এই ডিজাইন হবে, তারপরে
কালার কোনটা দিবেন সেই কালারটা এখান থেকে চুজ করে দিবেন, যে কালারটা দিবেন সেই কালারটা এখানে হবে। তারপর আপনি এখানে কালার যে বর্ডারটা দিয়েছেন, লাইনটা দিয়ে লাইনটা মোটাটা বা আপনার ওয়াইডটা কতটুকু হবে সেটা এখান থেকে চুজ করে দিবেন। তারপরে এখানে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দেবেন, প্রত্যেকটা লাইনে একটা ক্লিক করে দেন। ক্লিক করলে আমরা পুরো বর্ডারটা আপনার সিলেক্ট হয়ে গেল। এখন যদি আপনি এখানে ওকে করে দেন তা দেখতে পাবেন আমরা পুরো বর্ডারটা একটা ডিজাইন করতে পারছেন এরকমভাবে। তা আপনি একটা বর্ডার এরকম করতে চান এবং ডিজাইন করতে চান এখান থেকে করতে পারবেন। এরপর যদি আমরা দেখব একটু উপরের দিকে যাই, আমরা এখানে আছে নর্মাল, নর্মাল ফন্ট এরকম থাকে। এটা হচ্ছে ফন্ট নিয়ে নো স্পেসিং, কোনো স্পেসিং থাকবে না, তবে হেডলাইন হিসেবে থাকবে। এটা যদি দেখে নেবেন প্রত্যেকটা নিলে আপনার ফরম্যাটিংটা হচ্ছে, দেখেন প্রত্যেকটা এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ফন্টটা কীভাবে ওঠানামা করছে, প্রত্যেকটা ধরলেই দেখা যাবে। এরপর যদি আমরা প্রত্যেকটা লাইনে দেখে যাবেন, এরপর আছে চেঞ্জ স্টাইল। চেঞ্জ স্টাইলের ভিতর আমাদের কিছু এখানে কাজ আছে। যদি আমরা এখান থেকে ক্লিক করি, চেঞ্জ স্টাইলে যাই, কালার আছে, বিভিন্ন কালার করতে পারবেন, যতটুকু সিলেক্ট করবেন ওই সিলেক্টের ভিতর আপনি কালারটা স্টাইলটা ব্যবহার করতে পারবেন। কালার আছে, যদি কালারটা ওই যে কালারটা করছে শ্যাডো কালারটা, তারপরে স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল, ফরম্যাটিং স্টাইল আছে, কোন ফরম্যাটটা আপনার দরকার, কোন স্টাইলটা আপনার দরকার এখান থেকে করে নেবেন। তারপর ফন্ট স্টাইল আছে, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল, সেটা এখান থেকে করে নিতে পারবেন। যদি এগুলোর কাজ খুবই কম, এগুলোর কাজ বেশি হয় না। এরপরে চাচ্ছি যে আমার এখানে আছে ফাইন্ড। ফাইন্ড আমি এখান থেকে যেমন অনেকগুলো লেখা আমার এখানে আছে, এই লেখার ভিতরে আমার একটা লেখা আছে ধরেন এখানে 70, তারপরে আমার এখানে ধরেন লেখা আছে ঢাকা। ঢাকা এই যে বের করবো, আমার হয়তো অনেক বিশাল এক ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের ভিতরে আমার একটা নাম মনে আছে কিন্তু আর নামগুলো মনে নাই, এখন এইটা আমি খুঁজতে চাচ্ছি। তখন আপনি কোথায় যাবেন, ফাইন্ডে যাবেন। এই ফাইন্ডে ক্লিক করলে আপনার এখানে ফাইন্ড দেওয়া আছে, ফাইন্ডে ক্লিক করে এরকম ঘর চলে কী খুঁজতে চাচ্ছেন। যেমন আমি এখন খুঁজে চাচ্ছি ঢাকা, এই ঢাকা খুঁজতেছে, ঢাকা এখানে লিখে আমি ফাইন্ডে ক্লিক করেন, যেখানে ঢাকা থাকবে ওই ঢাকাটা আমরা সিলেক্ট করে দেবে। আপনার এটা দরকার হয় যদি অন্য আরও ঢাকা আছে কিনা, আবার ক্লিক করলে দেখেন দ্বিতীয় ঢাকা সিলেক্ট করেছে, আবার ক্লিক করলে তারপরে ঢাকা সিলেক্ট করেছে, আবার ক্লিক করলে তারপরে ঢাকা সিলেক্ট করেছে। এরকমভাবে আপনি যে কোনো প্যারাগ্রাফস হোক, কোনো লাইন হোক, এরকম সিলেক্ট করতে পারবেন এবং খুঁজে বের করতে পারবেন। এরপরে আমরা এখান থেকে দেখব যে এটার ভিতরে আছে গো টু। গো টু হচ্ছে আপনি যদি লাইন পেজ নাম্বার খুঁজতে চাচ্ছেন, যেমন আমার এখানে 7টা পেজ আছে, আমি চাচ্ছি এখানে আপনার পেজ খুঁজতে, যেমন আমি এখানে চাই 6 নাম্বার পেজ খুঁজতে, তো 6 লিখে আমি যদি গো টুতে ক্লিক করি অটোভাবে আমার 6 নাম্বার পেজ চলে, দেখেন 6/7, তার মানে 6 নাম্বার পেজ চলে গেছে। আমি যদি আবার 1 লিখে দিই তাহলে আমার 1 নাম্বার পেজ চলে, দেখেন এখানে আমার 1 নাম্বার পেজ যেটা আছে সেই পেজটা আমি এখানে চলে আসছে। এরকমভাবে পেজটা আমি খুঁজতে পারবো, সেশন খুঁজতে পারবো, লাইন নাম্বার খুঁজতে পারবো এখান থেকে। এরপর যদি চাই রিপ্লেস, রিপ্লেস হচ্ছে আমার এখানে দেখা যায় আপনার একটা অফিসে চাকরি করেন, সেই চাকরিতে একজন ব্যক্তি আছেন যিনি আগে থাকতেন খুলনায়, এখন উনি থাকেন ঢাকায়, অথবা উনি ঢাকায় থাকতেন কিন্তু এখন উনি পোস্টিং হয়ে খুলনায় চলে গেছেন। এখন যত জায়গায় ওনার ঢাকার ঠিকানা আছে, তখন 50 জায়গায় ঢাকার ঠিকানাটা আছে, এই 50টা জায়গা যদি মুছেন এবং সেটাকে নতুন করে লিখতে যান, তা দেখা যাবে যে আপনার সময় লাগবে অনেক। সো আপনি চাবেন যত তাড়াতাড়ি ওই ঢাকা যত জায়গা আছে ওই ঢাকা জায়গাগুলোকে আপনি মুছে তার ওই খুলনা জায়গা রিপ্লেস করে দেবেন, তখন আপনি রিপ্লেসে ক্লিক করবেন। ক্লিক করলে কি আছে, ঢাকা লেখা, আমি এখানে ঢাকা প্রথম ঘরে ঢাকা লিখে দেবো, কে ঢাকা, ঢাকা, এবং নিচের ঘরে কি পরিবর্তন করবো, কি নামে পরিবর্তন সেটা লিখে দেবো, যেমন এখানে লিখে দিলাম খুলনা, এই নামে পরিবর্তন হবে। আগে ছিল ঢাকা, এখন এই খুলনা নামে পরিবর্তন হবে। তো আমি এখান থেকে খুলনা নাম দিয়ে আমি প্রথম রিপ্লেসে ক্লিক করলাম, ঢাকা পেয়ে গেছে, কোথায় ঢাকা আছে, ঢাকা পেয়ে গেছে, রিপ্লেস অল ক্লিক করলাম, এখানে ওকে করে দিলাম। এরপর আমি ক্লোজ করে দিই, দেখি আমি যত জায়গায় ঢাকা ছিল ঢাকা পরিবর্তনে খুলনা হয়েছে কিনা আর একটু দেখে আসি। এই যে এখানে ঢাকা ছিল খুলনা হয়ে গেছে, এখানে ঢাকা ছিল খুলনা হয়ে গেছে, এখানে ঢাকা ছিল খুলনা হয়ে গেছে, এখানে ঢাকা ছিল খুলনা হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার একসাথে যদি অনেকগুলো নাম পরিবর্তন করতে চান, কোনো একই নাম যদি থাকে, তাহলে আপনি এখান থেকে রিপ্লেস বাটনটা ব্যবহার করতে পারেন, রিপ্লেস টুলটা ব্যবহার করতে পারেন। তারপর সিলেক্ট হচ্ছে আপনি যদি অল সিলেক্ট করতে চান, এখানে পেজের ভিতরে যা আছে সব যদি সিলেক্ট করতে চান তাহলে অল সিলেক্টে ক্লিক করবেন, অল সিলেক্ট হয়ে যাবে। অবজেক্ট বাই অবজেক্ট যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকে অবজেক্ট বাই অবজেক্ট সিলেক্ট করে দেবেন, তাহলে অবজেক্ট বাই অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। এতটুকু ছিল সিলেকশন, বাকি ইনসার্ট নিয়ে আমরা কথা বলবো। ওকে বন্ধুরা, ধন্যবাদ।